দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন বীজ সংলাপে। আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। চলতি বছরের সেপ্টেম্বরে কমেছে রেমিটেন্স, আগের 2 মাসেও উল্লেখযোগ্য হারে কমেছে বৈদেশিক আয়। সব মিলে গত 3 মাসে দেশে রেমিটেন্স এসেছে $541 কোটি, অথচ গত অর্থ বছরে একই সময়ে রেমিটেন্স এসেছিল $671 কোটি। অর্থাৎ এ 3 মাসে রেমিটেন্স কমেছে $131 কোটি বা 19.44%। রেমিটেন্স আয় কেন কমে গেল, তা কি উপায়ে বাড়ানো যায়, এসব বিষয় নিয়েই আজকের বীজ সংলাপ। আলোচনায় আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরের মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী এবং সৌদি আরব থেকে একজন প্রবাসী যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। স্বাগত আপনাদের। আমি বাইরার মহাসচিবের কাছে জানতে চাই, গত 3 মাসে রেমিটেন্স কমেছে $131 কোটি বা 19.44% কমেছে। এটির আসলে কারণ কি? এটি কি আসলে স্বাভাবিক গতি নাকি অন্য কোনো কারণ আছে? আমাদের রেমিটেন্সের জাদুতে কেন ভাটা পড়লো, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি একটু কারেকশন চাচ্ছি। সেটি হলো, আমি বর্তমানে বাইরার সাবেক মহাসচিব, যেহেতু আমাদের ইলেকশন টেকনিকটি শিফট হয়ে গেছে। এখন নতুন ইলেকশন হলে তারপর নতুন পাবলিক আসবে। আচ্ছা সো আচ্ছা বর্তমান সেক্রেটারি জেনারেল নই, আমি সাবেক ফরমার সেক্রেটারি। থ্যাংক ইউ ভেরি আচ্ছা, মাচ। আপনি সাবেক যেটি মহাসচিব। জি, থ্যাংক ইউ সো নাইস। যেটি আপনি জানতে চেয়েছেন রেমিটেন্স, আসলে রেমিটেন্স এর যে কথাটি নিয়ে আমরা কথা বলি, আসলে রেমিটেন্স এর ফ্লো কখনোই একভাবে থাকবে না। আপনি যদি গত 6 মাস 8 মাসের আগে যান, তাহলে দেখবেন যে আমাদের যে রেমিটেন্স এর যে ঊর্ধ্বগতি ছিল, এবং সেটি আমরা আমাদের এই পর্যন্ত যত রেমিটেন্স এর আয় ছিল সেগুলো সর্বোচ্চ রেকর্ড ভেঙে দেওয়া হয়েছিল। তার মানে আমরা আবার এখন দেখা যাচ্ছে যে আমাদের রেমিটেন্সটি ডাউন ট্রেন্ড হয়ে গেছে। বাট আমরা মনে করি এই সেক্টরে থেকে ইট ইজ নাথিং, এটা কনসার্ন। রেমিটেন্স কমে যাওয়াটা বড় কনসার্ন কিছু নাই। আপনাকে যেটি দেখার বিষয় সেটি হলো আমাদের কর্মী বিদেশে যাচ্ছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের কর্মীরা বিদেশে কর্মরত আছেন কিনা। এটা যদি এমন হয় যে আমাদের দেশে কর্মী যাওয়া বন্ধ হয়ে গেছে এবং যে কর্মীরা এখানে কর্মরত আছেন তারা অধিক সংখ্যায় ফেরত আসছেন, দ্যাট ইজ অ্যালার্মিং। যে এটা যদি হয় তাহলে রেমিটেন্সের আমরা একটা কনসার্ন হতে পারি। বাট আমাদের যেহেতু কর্মীর বাইরে যাওয়াটা অব্যাহত রয়েছে, ধারাটি হয়তো সংখ্যা কম আর বেশি, বাট ইট ইজ কন্টিনিউয়াসলি ইজ গ্রোয়িং। সেকেন্ডলি, আমাদের যে কর্মীরা কর্মরত আছে তারা ওইখানে কাজ করছেন, তারা ওইভাবে ফেরত আমাদের এখানে আসছেন না। যেটা আসছেন যে নর্মাল, কেউ ছুটিতে আসছেন, কেউ টেনিউর কমপ্লিট করে আসছেন, দিস ইজ অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে। তাহলে যেটি হচ্ছে যে তারপর আমরা যেটি দেখতে পাই যে রেমিটেন্সের ট্রেন্ডটি কমে গেল কেন, দ্যাট ইজ এ মাল্টিপল রিজন। আপনি দেখবেন যখন আমাদের কোনো অনুষ্ঠান হয়, যেমন আমাদের দুটি রোজা বলি, দুটি ঈদ বলি, তখন দেখবেন আপনি একটি রেমিটেন্সের বড় অংশ আসে। কারণটি হলো তখন আমাদের যে কর্মীরা বিদেশে কাজ করেন তাদের ফ্যামিলির টাকা দরকার হয়। যেটি করে তারা, সেটি হলো ওই সময়টা তারা একটি বড় অঙ্কের টাকা প্রেরণ করেন লোন ধার কর্য করে, আগামী 5 মাস আর 4 মাসের স্যালারিটাকে একসাথে করে। তাহলে দেখা যায় যে যখন এটি হয়ে গেল তখন আবার নেক্সট 3-4 মাসে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি রেমিটেন্স ড্রপ করলো। কারণটি হলো ওই যে টাকাটা উনি অ্যাডভান্স নিয়েছেন বা জোগাড় করে পাঠিয়েছেন, ওই টাকাটি উনি আবার রিপে করছেন এখন। যার ফলে কিন্তু এখন বর্তমানে সেই তুলনায় রেমিটেন্সটি আমরা যে ধাপে গিয়েছিলাম সেখান থেকে ড্রপ করেছে। আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দৃঢ় বিশ্বাস যে এটি নাথিং টু বি কনসার্ন আনে। যেটি দরকার সেটি হলো যে আমরা যদি ইয়ার এন্ডে, বছরের শেষে আমরা দেখার বিষয় হলো যে আমাদের রেমিটেন্সের হার বেড়েছে না কমেছে। যদি এটি গতবার যেমন 20 বিলিয়ন বা 21 চলে যায়, তাহলে আমরা বলতে পারি যে না, রেমিটেন্স হার বেড়েছে। সো এই যে মাঝখানে যে গ্রাফিক্স এর আপ এন্ড ডাউনটি হচ্ছে, এটা আমি মনে করি এটি অ্যাজ ইউজুয়াল, এটি নাথিং টু বি ওয়ারিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, এটি নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। আপনি এটা বলছিলেন যে আসলে উদ্বিগ্ন হবার মতো কোনো কারণে, এটা আসলে স্বাভাবিক গতি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনার কাছে জানতে চাই, এই যে শামীম আহমেদ চৌধুরী বলছিলেন যে এটি একটি স্বাভাবিক গতি এবং 2 ঈদে এবং বিভিন্ন উৎসবে প্রবাসীরা তাদের জমানো টাকা এবং ধার কর্য করে হলেও দেশে পাঠায়, সেই কারণে আসলে বেশি ছিল। আমরা দেখছি যে সেপ্টেম্বর মাসে গত 16 মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে। এটি কি আপনিও স্বাভাবিকভাবেই দেখছেন নাকি এর পেছনে আরো কোনো কারণ আছে? ধন্যবাদ। এটি স্বাভাবিক ঘটনা তো নয়। উনি নিজেই বলেছেন যে আমাদের যে ঊর্ধ্বগতি ছিল গত 2019-2020-এ, যে আমাদের গ্রোথ ছিল প্রায় 36% রেমিটেন্স আসার গ্রোথটা।
আপনি কি আরেকটু জোরে বলতে পারেন? একটু কম শোনা যাচ্ছে। আমি বলছি যে এটি স্বাভাবিক অবশ্যই নয়, কারণ শামীম ভাই নিজেই বলেছেন যে গত বছরের যে আমাদের 19-20 যে রেমিটেন্সের যে প্রবাহের যে গতিটা ছিল, সেই গতিটাও কিন্তু একটা অস্বাভাবিক ছিল, যে প্রায় 36% গ্রোথ সেখানে ছিল। এবং আপনি যদি কমার কথা যদি দেখেন জুলাই মাসে, যেখানে আপনি তথ্য দিচ্ছিলেন যে গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে রেমিটেন্স আসছিল 540 কোটি ইউএস ডলারের মতো, সেখানে কিন্তু সেটি না 600 কোটি ইউএস ডলার, সেটা কিন্তু 500-তে চলে আসছে, এবং সেটা কমার গতিটাও কিন্তু উল্লেখযোগ্য। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে আশাটা যখন এখানে কোভিড যখন আসলো, তখন শুধুমাত্র ঈদ পার্বণ নয়, এই কোভিডটা একটি বড় কারণ ছিল। যে কোভিডের সময় যখন সারা দেশের অর্থনৈতিক অবস্থা তালমাটাল, এবং মানুষ যখন হুন্ডির যে একটা বড় ধরনের একটা এফেক্ট আছে, যে অবৈধ পন্থায় মানুষ টাকা পাঠায় দেশে, সেটি কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছিল। এবং টোটালি বন্ধ হওয়ার কারণে বৈধ চ্যানেলে টাকা আসার কারণেই কিন্তু এই ঊর্ধ্বগতির একটি অন্যতম কারণ ছিল। এখন কিন্তু আবার বিমান খুলেছে, এয়ারলাইন্স খুলেছে, হুন্ডি কিন্তু চালু হয়েছে। তথ্য বলছে এই যে আমাদের এই কাজ করে যে গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা তারা তাদের স্ট্যাটিস্টিক্সে বলছে যে যে টাকাটা বিদেশিরা আমাদের দেশে রেমিটেন্স হিসেবে পাঠায়, তার 100 টাকার মধ্যে 60 টাকা আসে বৈধভাবে, আর 40 টাকা আছে অবৈধভাবে হুন্ডির মাধ্যমে। তো অতএব টাকা দেশে হয়তো আসছে, এটা কমে গেছে, বৈধ চ্যানেলে হয়তো কমে গেছে, কিন্তু প্রকৃত অর্থে টাকাটা হয়তো আসছে। আর একটি বড় ইন্ডিকেটর, আপনি যদি সেপ্টেম্বর মাসের 2 তারিখে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে যে 48 বিলিয়ন ইউএস ডলার আমাদের এখন কিন্তু রিজার্ভ আছে, যেটি এই সাউথ এশিয়ার মধ্যে দ্বিতীয় স্থানে, ভারতের পরেই আমাদের অবস্থান। এটি আসছে। তারপরে উনি যেটা বলছেন সেগুলো সঠিক। তারপরে আরেকটি জিনিস হলো যে পরিমাণ, আমি আপনাকে আরেকটি স্ট্যাটিস্টিক্স একটু দিতে চাই, যে সেটি হলো যে কোভিড শুরু হওয়ার পরে 2020 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 4,08,408 জন কর্মী বা রেমিটেন্স যোদ্ধা তারা দেশে ফিরে এসেছে, কিন্তু এই পরিমাণ কর্মী কিন্তু বিদেশে যায়নি। ফিরে আসার হার যত বেশি, যাওয়ার হার কিন্তু সেই অর্থে নয়। তারপরে উন্নত বিশ্বে যেখানে আমি বলেন যে আমাদের যে বিশ্বের 10টি দেশ আমাদের রেমিটেন্স সবচেয়ে বেশি আছে, এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইটালি, এই জাতীয় দেশে কিন্তু এখনো পুরোপুরি লকডাউন কিন্তু ওঠেনি, কাজকাম কিন্তু আমাদের কর্মীরা সেই অর্থে করতে পারছে না। এটিও কিন্তু একটি অন্যতম কারণ। অতএব এই বহুবিধ কারণের কারণে হুন্ডি হলো একটি অন্যতম কারণ, অবৈধ পন্থায়। এবং তবে এর সাথে প্রণোদনা, এই যে রেমিটেন্স যে আসছিল, তখন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে মানুষ তখন মনে করেছিল যে এই কোভিডের ভয়াবহতা কত দীর্ঘায়িত হয়, এই জন্য তাদের বিদেশের মাটিতে সঞ্চিত যত টাকা, সমস্ত টাকা তারা বৈধ পন্থায় 19-20 আর্থিক বছরে তারা কিন্তু বাংলাদেশে পাঠিয়েছে, যার কারণে গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু এখন সেই গ্রাফটা কিন্তু নিম্নমুখী হয়েছে, যে তারা সেই টাকা এখন আর পাঠাচ্ছে না, বা এই হুন্ডির মাধ্যমে কিছু টাকা দেশে আসছে অবৈধ পন্থায়। এই বহুবিধ কারণে আমাদের দেশে রেমিটেন্সের পরিমাণটা কমে গেছে, যে লোকজন ফিরছে কিন্তু সেই অর্থে যাচ্ছে না। আরেকটি বিষয় হলো যে সমস্ত লোকরা দুবাই থেকে আসছে, দেখেন আজ থেকে 1 সপ্তাহ আগেও কর্মীরা দুবাইয়ে, আরব আমিরাতে, সৌদি আরবে যেতে পারেনি এয়ারপোর্টে একটি আরটিপিসিআর মেশিন না থাকার কারণে। অতি সম্প্রতি এয়ারপোর্টে আরটিপিসিআর টেস্টটা হচ্ছে এবং আমাদের কর্মীরা যেতে পারছে। তবে এটি উনি যথার্থই বলেছেন যে এই 3 মাসের গ্রাফটা দেখা যাবে না, এটি হয়তো বছরের শেষে, আর্থিক বছরের শেষে আমরা বুঝতে পারবো যে এটার গ্রাফটা কোন দিকে যায়। তবে এখন সেপ্টেম্বর মাসের যে গ্রাফ, সেটি নিঃসন্দেহে একটি খারাপ তথ্য আমাদেরকে দেয়, বা একটি নেগেটিভ তথ্য আমাদেরকে দেয়, যে সেটি হলো বাংলাদেশের এই রেমিটেন্স যেদিন থেকে শুরু হয়েছে, সেটি গত 16 মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স আমাদের দেশে এসেছে। এটা যদি লিঙ্গার হয় এবং এটি যদি কন্টিনিউ করে, এটি যদি দীর্ঘায়িত হয়, তাহলে সেটি আমাদের ফরেন রিজার্ভের উপরে বা অর্থনীতির উপরে একটি নেতিবাচক প্রভাব পড়লেও কিন্তু পড়তে পারে। সে বিষয়ে আমার শামীম ভাইরা যারা এই জনশক্তি বিদেশে রপ্তানি করে, তাদেরকে সোচ্চার হতে হবে, সরকারকে নতুন নতুন বাজার খুঁজতে হবে, এবং এক্সিস্টিং বাজারে যে কর্মীগুলো আছে, তারা যে সমস্ত আমরা যে বিপদ আপদগুলো তারা ফেস করে এয়ারপোর্টে, এবং সে বিদেশের যে দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসগুলো সক্রিয় হবে, এবং আমাদের এই যে সমস্ত বিদেশ ফেরত
কর্মীরা বেকার হয়ে গেছে ইতিমধ্যেই দেশে, তারা পেশা বদল করেছে, তাদেরকে নতুন করে খুঁজে বের করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে স্বল্প খরচে বা প্রবাসী ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে তাদেরকে বিদেশে প্রেরণ করার ব্যবস্থা করতে হবে। যে কর্মী ফেরত এসেছে সেই কর্মীকে তো পাঠাতেই হবে, পাশাপাশি নতুন নতুন বাজার তৈরি করে নতুন নতুন বাজার সন্ধান করে যদি আমরা কর্মী পাঠাতে না পারি, তাহলে কিন্তু আর্থিক অবস্থা আজকে মালয়েশিয়া বলেন, ইটালি বলেন, যুক্তরাজ্য বলেন, যুক্তরাষ্ট্র বলেন, একটা দীর্ঘমেয়াদী কিন্তু প্রভাব কিন্তু এই অর্থনীতির উপরে আসবে। তবে সুখের কথা হলো যে আমাদের রপ্তানি আয় কিন্তু বেড়েছে, পাশাপাশি আমদানি খরচও বেড়েছে। রপ্তানি আয় বেড়েছে, আমদানি খরচ বেড়েছে, রেমিটেন্স যদি এই হাতে কমতে থাকে তাহলে রিজার্ভে কিন্তু একটা টান পড়বে। সতত এই টানটি যেন না পড়ে সেই জন্য এই রেমিটেন্স যোদ্ধা যাদেরকে আমাদের এই ভাইরা কাজ করেন, ওনারা পজিটিভলি করছেন, আরো করবেন এবং সরকার এক্ষেত্রে সহায়ক হবে। যেহেতু করোনাকালে যে 3টি খাত আমার দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে তার অন্যতম একটি খাত কিন্তু এই ফরেন রেমিটেন্স, একটি গার্মেন্টস, একটি কৃষি, সেই দুটি এখনো সচল আছে এবং পজিটিভ ইম্প্যাক্ট ট্রেন্ড আছে। কিন্তু এই রেমিটেন্সটাই কিন্তু একটি নেগেটিভ ধারা বা ডাউনওয়ার্ড একটা ট্রেন্ড কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এখানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুনজর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি আর কি। আচ্ছা, রেমিটেন্সের যে এই ভাটা যেই কমে যাওয়াটি, সেটি উদ্বিগ্ন হবার মতো যথেষ্ট কারণ আপনি মনে করছেন। আমি আবারও শামীম আহমেদ চৌধুরীর কাছে শুনতে চাই যে আপনি যে কারণগুলো বলেছেন যে করোনার একটি স্বাভাবিক ব্যাপার এবং যে উৎসবের কারণে পাঠানো হয়েছিল, এই বিষয়গুলো বলেছেন এবং কর্মী যাওয়া বা পাঠিয়ে দেবার মতো অবস্থা তৈরি হয়নি, ফলেই কোনো উদ্বিগ্ন হবার কারণ নেই। কিন্তু হাসানাত আলীর কাছ থেকে যেটি শুনলাম, এবং অনেকেই আসলে এই অভিযোগটি করছেন যে বৈধ চ্যানেলে টাকা আসছে না, হুন্ডির মাধ্যমে আসছে, ফলে তো সরকার রাজস্ব হারাচ্ছে এবং সরকার তো 2% করে প্রণোদনা দিয়েছে, তারপরও কেন অবৈধ চ্যানেলে আসছে। এবং হাসানাত আলী যেমন বলছিলেন 4 লাখ শ্রমিক যারা ফেরত এসেছে, যে পরিমাণ এসেছে সেরকম যায়নি, এবং এই ধারা থাকলে উদ্বিগ্ন হবার কারণ আছে, উদ্বেগের কারণ আছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। ডক্টর হাসান সাহেব যেটি বলেছেন যথার্থ, এখানে বেশ কিছু জিনিস আছে, যেটি হলো যেমন ঊর্ধ্ব গতিটাও যেমন অস্বাভাবিক, নিম্ন গতিটাও অস্বাভাবিক। তবে আমরা যেটা ইয়ার এন্ডে দেখবো যে আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আর বাস্তবিক পক্ষে যেটি বলা হয়েছে যে হ্যাঁ, এখানে আমাদের ফ্যাসিলিটিজের অনেকগুলো প্রবলেম রয়েছে। যেমন করোনার মধ্যে সবচেয়ে বেশি যদি আমরা বলি যে এফেক্টেড যে সেক্টরটি, যেটি আমাদের ন্যাশনাল ইকোনমির বড় মেরুদণ্ড আমরা বলি, নাম্বার 1, সেটি হলো ফরেন এমপ্লয়মেন্টের যে ক্ষেত্রটি। কারণ এই যে করোনা প্যান্ডামিকের যে প্রবলেমটি, সেটি কিন্তু মানুষ বাহিত, এবং আমরা সেই কর্মী, আমরা যারা মানুষই বিদেশে পাঠাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি। তাহলে সেই জন্যই কিন্তু এখানে আমাদের প্রতি বছরের 7 থেকে 8 লক্ষ কর্মী, আপনি যদি 2020-এর আগের 5-6 বছরের স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনি দেখবেন অ্যাভারেজে আমাদের 7 থেকে 8 লক্ষ কর্মী কর্মসংস্থান হয়। সেখানে কিন্তু গত 2 বছরে আমরা 19-20-এ পাঠিয়েছি মাত্র 1,60,000 থেকে 70,000 কর্মী, এবং তাও আবার 20-এর শেষের দিকে এসে আমরা 2021-এ এই পর্যন্ত আমার মনে হয় সম্ভবত 2 লাখের বেশি কর্মী যেতে সক্ষম হয়েছেন। তাহলে এই যে আমাদের কিন্তু হাতে প্রচুর ডিমান্ড, সবচেয়ে ভালো জিনিস, একটি পজিটিভ দিক হলো আমাদের কিন্তু নতুন একটা শ্রম বাজার, যেটা অনেক বছর বন্ধ ছিল, দুবাই ইউএই শ্রম বাজারটা কিন্তু এই কোভিড এর মাধ্যমেই আবার এটি রিওপেন হয়েছে আফটার লং গ্যাপ। এই শ্রম বাজারটা কিন্তু আমাদের দ্বিতীয় আরেকটি বৃহত্তর শ্রম বাজার। তাহলে সৌদি আরব কিন্তু তার বর্ডার বন্ধ করেনি, তারাও কিন্তু লোক কর্মীর সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছেন। এবং রিসেন্টলি আমরা দেখি যে সৌদি আরব এবং দুবাই কতগুলো বড় বড় প্রজেক্ট নিয়েছেন যে আগামী 2-4-5 বছরে তাদের প্রচুর কর্মী দরকার হবে। তার মানে শ্রম বাজারটা কিন্তু সংকুচিত হওয়ার জায়গায় শ্রম বাজারটি বাড়ছে। প্রবলেম যেটি হয়েছে, আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে এই কর্মী প্রেরণ করবার। যেই কর্মীর ভিসা আমাদের কাছে অলরেডি আছে, সেগুলো প্রক্রিয়া করতে আমাদের এত বেশি সময় লেগে যাচ্ছে, সেই জায়গাটায় আমাদের কারেকশন করা দরকার। যেমন আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি যে আমার একজন কর্মী বিদেশে যেতে একটি পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এটি এত সহজ একটি কাজ। এই পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার পাসপোর্ট হওয়ার পরে করে। এখন আমরা সবাই জানি আমাদের পাসপোর্ট কিভাবে হয়। পাসপোর্ট একটি ন্যাশনাল ক্লিয়ারেন্স বলি আমরা। একটি পাসপোর্ট যখন কাউকে দেওয়া হয়, সরকার যাচাই বাছাই করে সেই পাসপোর্টটি দেয়। সেই পাসপোর্টটি দেওয়ার পরে আবার সেই কর্মীকে যেতে হয়
প্রত্যেকটা তার লোকাল থানাতে জনাব শামীম as per আহমেদ চৌধুরী, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরেছেন। আমরা শুনবো বাকি আলোচনা একটি বিরতির পরে। দর্শক, বিরতি নিয়ে নিয়েছি, সংলাপে ফিরবো, বাকি আলোচনার সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম রেমিটেন্সের ভাটা এই প্রসঙ্গে। আমাদের সাথে বিরতির আগে কথা বলছিলেন শামীম আহমেদ চৌধুরী নোমান, বায়রার সাবেক মহাসচিব। তিনি বলছিলেন যে তিনি মনে করছেন যে এই যে 3 মাসে রেমিটেন্স আসলে কমে যাওয়া, এটি আসলে স্বাভাবিক গতি। তা এবং একই সাথে কিছু সুখবরও দিয়েছেন যে দুবাইতে শ্রমবাজার খুলেছে এবং নতুন বাজার খোঁজা হচ্ছে। শামীম আহমেদ চৌধুরী, আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন ছিল যে এই যে হুন্ডির মাধ্যমে টাকা আসছে বৈধ চ্যানেলে 2% করে প্রণোদনা দেবার পরও আসলে এই প্রবণতাটি কেন? জি, যেটি আপনি বলছিলেন, যে ব্যাপারটি যে হাসানাত ভাই একটা জিনিস এখানে বলেছেন, আপনি যদি আজকে ডলারের মার্কেট রেটটি দেখেন, যখন যে টাকাটি ব্যাংকে ট্রান্সফার হয় লিগ্যাল ওয়েতে, সেটি কিন্তু হচ্ছে টিসি রেট, সেটা রেট হচ্ছে 84 টাকা 20 থেকে 40 পয়সা আসে। আপনি যদি সেটি বাজারে যান, সেটি আপনি দেখতে পাবেন প্রায় 88 টাকা 40 পয়সা থেকে 50 পয়সা। আপনি ডিফারেন্সটা দেখতে পারেন পার ডলারে কত টাকা। যারা যে কর্মীরা টাকা পাঠাচ্ছেন তারা কিন্তু স্বল্প আয়, $200 থেকে $250, $300 তাদের বেতন। সেখানে তার জন্য কিন্তু 500 টাকা অনেক বড় একটি অঙ্ক। যেটি আমাদের প্রফেসর সাহেব বলেছিলেন যে কি রিজনের জন্য আমরা টাকা, কিন্তু আমরা যেটা বলছি যে কর্মী যাচ্ছেন, কর্মী ফেরত আসছেন না, তাহলে ওইখানে কর্মকাণ্ড শুরু হয়েছে, লোকজন চাকরি করছেন, বেতনও পাচ্ছেন, তাহলে আমাদের রেমিটেন্স কমবার কোনো সুযোগ নাই। কারণটি হলো টাকা আসছে, কিন্তু টাকাটা প্রপার চ্যানেলে যদি না আসে, সেটি আমরা অ্যাকাউন্টে দেখতে পাই না, আমাদের ক্রাফটসে সেটি আসে না। এই জায়গাটা আমাদের মনে হয় কাজ করবার দরকার আছে। সেটি হলো যে এই যে একটি প্রণোদনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন 2%, আপনি দেখেন সেটি দেওয়ার পরে আমাদের কিন্তু গত 8-7 বছরে 12 থেকে 14-র মধ্যে আমরা চলছিলাম। প্রণোদনা দেওয়ার সাথে সাথে 18 থেকে 20-এ চলে গেছে এই 2% প্রণোদনা। বিদেশে যারা কর্মরত আছেন তাদের জন্য যদি এই জায়গাটা 4% প্রণোদনা করা হয়, আমার দৃঢ় বিশ্বাস যে এটা 30 বিলিয়নকে ছাড়িয়ে যায়। তাহলে আপনি প্রণোদনা 2% প্রণোদনা থেকে ঠিক 4% বাড়ানোর কথা বলছেন, তারা উৎসাহিত হবেন। আচ্ছা, আমাদের আমি একটু সৌদি আরব থেকে একজন প্রবাসী যুক্ত হয়েছেন, শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত। আচ্ছা, আপনার কাছে শুনতে চাই যে কি অবস্থা। আমরা দেখেছি যে করোনা কালে রেকর্ড পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে এসেছিল, কিন্তু এখন কিছুটা গত 3 মাসে একটু কমেছে। আপনার ওইখানকার সৌদি আরবে আপনি এবং আপনার মতো আরো যারা আছে তাদের কি অবস্থা? আপনি আপনার অভিজ্ঞতাটি বলবেন যে আসলে আপনি আপনার পরিবারে টাকা পাঠানোর বা দেশে পাঠানোর ব্যাপারে কি অবস্থা এখন, কি আপনার কর্মক্ষেত্রেরই কি অবস্থা? অসংখ্য ধন্যবাদ শামীম আব্দুল্লাহ আমাকে সংযুক্ত করার জন্য এবং ফ্লোর দেওয়ার জন্য। মেনি মেনি থ্যাঙ্কস। আমি বলতে চাচ্ছি এটা যে হ্যাঁ, আমাদের করোনা পরিস্থিতির কারণে আমাদের যে রেমিটেন্স অনেকই অধঃপতন। তো আজকে অধঃপতনের অনেক কিছুই আছে এখানে, বিশেষ করে খাস করে ইম্পর্টেন্ট করোনার যে মহামারী, তাতে আমাদের অফিস আদালত, যেমন আমি যে অফিসে চাকরি করতাম বা করি, এখান থেকে অনেক মানুষ চাকরিচ্যুত হয়েছে, এক্সিটে চলে গেছে, রিজাইন দিয়ে চলে গেছে। তার মানে এখন যে ব্যক্তি চলে যাচ্ছে তাদের অর্থ কিন্তু আর বাংলাদেশে যাচ্ছে না। তো তাদের যে রেমিটেন্স, এই রেমিটেন্সের উপরে অবশ্যই একটা দশ নামবে বা আসবে। তো এটাই আমি ইম্পর্টেন্ট মনে করি। আর দ্বিতীয়ত আমি সংযোগ হয়েছি পরে, বলতে পারি নাই, জানি নাই ওনার নামটা, আচ্ছা যাক, উনি শ্রদ্ধাভাজন ব্যক্তি, মুরব্বী মানুষ, উনি যে বলেছেন প্রণোদনার ব্যাপারটা, হ্যাঁ সেটাও একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। কারণ আপনার অভিজ্ঞতাটি বলবেন যে আপনি আপনি আপনার মানে এই যে ঈদের সময় নিশ্চয়ই টাকা পাঠিয়েছেন, এখন কি অবস্থা, আপনার কাজের কি অবস্থা, আপনি এখন কাজে আছেন বা আপনার আশেপাশে যারা আছে তাদের কাজের কি অবস্থা, তারা কি চাকরিচ্যুত হয়েছে বা তাদের বেতন ভাতা কি কমে গেছে নাকি অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই তাদের বেতন, যারা কিছু কিছু মানুষ আছে তাদের চাকরির ক্ষেত্রে গিয়ে ব্যাঘাত ঘটেছে, হয়তো তারা বাড়িতে চলে যাচ্ছে। আর যদিও এই আপনি বলতে পারেন যে আমাদের যে রেমিটেন্স আগে ভালো ছিল এখন কম কেন,
আমি আমার জায়গা থেকে বলছি, আমি 1 বছর পর্যন্ত আমি পুরানো যে আমার ইনভেস্ট টাকা ছিল সেই টাকাই আমি বাংলাদেশে পাঠিয়েছি, কিন্তু আমার যে 10 নামছে এই জিনিসটা কিন্তু আমাকে ধাক্কা দেয়নি। তবে ধাক্কা আমি এখন পাচ্ছি, কারণ এটার সুরাহাটা আমাকে এখন জেরটা টানতে হচ্ছে। কারণ এই জন্য আমি মনে করি আহ, হঠাৎ করে যদিও আমাদের সমস্যা পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে, কিন্তু আমরা করে নিয়েছি। বর্তমানে আমাদের এই ধাক্কাটা এখন আমাদেরকে পিছিয়ে হটিয়ে দিয়েছে, যার জন্য আজকে রেমিটেন্স, হয়তো আমার যে ধারণাটা, রেমিটেন্সের মাত্রাটা একটু কম যাচ্ছে বাংলাদেশে। আচ্ছা, আপনি যেটি বলছেন যে আপনার কাছে যা জমানো টাকা ছিল সেটি আসলে পাঠিয়ে দিয়েছেন, এবং এরকম আপনার মতো অনেক যারা শ্রমিক তাদের যা জমানো ছিল সেই টাকা পাঠিয়ে দিয়েছেন, যা ছিল আর কি। এখন এখন বেতন ভাতা কি আপনি নিয়মিত আগের মতোই পাচ্ছেন, নাকি বা আপনার মতো আরো যারা আছে তাদের কি অবস্থা, যে কিছু কি কমেছে নাকি একই অবস্থা আছে, বা বাজার কি আবারও ফিরতেছে কিনা সেই বিষয়টিও বলবেন। হ্যাঁ, এখন আগের মতো অবস্থা নেই এখন। আহ, যদিও এই পরিস্থিতিটা আমরা মোকাবেলা করে যাইতে পারি, ফর ফিউচার প্ল্যানে গিয়ে আমরা কমসে কম মোর দেন 1 ইয়ার, 1.5, 1-1.5 বছর আমাদেরকে এটা কাটিয়ে উঠতে হবে। এবং 1-1.5 বছর পর আশা করি আমরা এই উত্তোলন থেকে, আমরা এই মহামারী পরিস্থিতি থেকে আমাদের রেমিটেন্সের, আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি এই কথাটা বলতে পারি, 1-1.5 বছর পর আমাদের আবার সেই রেমিটেন্স চাঙ্গা হবে, আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা আচ্ছা, আপনার আরেকটি বিষয় জানতে চাই যে আপনারা আসলে যে এই রেমিটেন্স যে আপনি যে টাকা পাঠান সেটি কি ব্যাংকের মাধ্যমে পাঠান, বা আপনার সাথে আরো যারা আছেন শ্রমিক বা কাজ করছেন যারা সৌদি আরবে, তারা আসলে কি ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছেন, নাকি কোনো আত্মীয় বা হুন্ডি এরকম করে পাঠান, আসলে কিভাবে পাঠানো হয়? হ্যাঁ, আমার ক্ষেত্রে আমি মনে করি সচরাচর ভাবে আমি বেশিরভাগই আমি ব্যাংকিং এর মাধ্যমে পাঠাই। আমার মোবাইল থেকেও আমি ব্যাংকিং এর মাধ্যমে পাঠাই। সব পথে যেটা যাচ্ছে 50% না হোক, কিন্তু 45% লোক আপনার হুন্ডির মাধ্যমে টাকা পাঠান, এটা আমাদেরকে মানতে হবে। এই জন্য পাঠাচ্ছে কারণ আমাদের যে প্রণোদনা যে 2% দিচ্ছে, আরেকটু বাড়িয়ে দিলে কেউ এই অবৈধ লাইনে টাকাটা পাঠাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আই এম শিওর অ্যাবাউট দ্যাট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে শুনলাম যে আসলে প্রণোদনা বাড়িয়ে দেবার কথাও বলছেন, এবং অনেকেই হুন্ডির মাধ্যমেও পাঠাচ্ছেন, এবং যেটি বলছিলেন যে করোনার ধাক্কায় কিছুটা কমেছে, কিন্তু আগে যত জমানো টাকা ছিল সেসব আপনারা পাঠিয়ে দিয়েছেন, ফলেই আমাদের করোনাকালে রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে, এখন কিছুটা ভাটা পড়েছে। আমি অধ্যাপক হাসানাত আলী আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই এই প্রবাসী এর কথা শুনছিলেন, তো এই জায়গা থেকে আমি এখন আপনার কাছে জানতে চাই আসলে আগামী দিনগুলোতে আমাদের কি করণীয়, কি করলে আসলে এই যে আমাদের যে এখন যেই কিছুটা শ্লথ গতি আছে সেটি একটি স্বাভাবিক ট্রেন্ড যে করোনাকালের, এরপরে আসলে কি করণীয় আমাদের রেমিটেন্সকে চাঙ্গা করবার জন্যে? আমিন ভাই একটি চমৎকার কথা বলেছেন, একটা তথ্য দিয়েছেন যে সৌদি আরবে এবং আরব আমিরাতে দীর্ঘদিন বাদে আমাদের যে শ্রম বাজারটা ওপেন হলো, কিন্তু উনি একটা সমস্যার কথা বলেছেন যে প্রক্রিয়াগত যে হ্যাজার্ড, প্রক্রিয়াগত যে দীর্ঘসূত্রিতা। আমি ওনার সাথে একমত যে আপনার আমার যখন পাসপোর্ট করা হয় তখন কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়। আবারও একটা শ্রমিক যখন এই পুলিশ ভেরিফিকেশনের জন্য যখন দিনের পর দিন একটা অর্ধশিক্ষিত, অশিক্ষিত এবং মধ্যপ্রাচ্যে যে শ্রমিকগুলো যায় তার অধিকাংশই কিন্তু এগুলো অদক্ষ শ্রমিক, অধিকাংশ। দক্ষ সেই অর্থে নয়। আমি মনে করি এই প্রক্রিয়াগত যে জটিলতা সেটাকে সহজলভ্য করতে হবে। এর আগেও আমি বলার চেষ্টা করেছি যে সমস্ত শ্রমিকরা যাবে, সমস্ত সার্ভিস যেন এয়ারপোর্টে ওয়ান স্টপ সার্ভিস যেন হয়, তার কাছে ভিসা থাকবে এবং সেই ভিসাটা নিয়ে এয়ারপোর্টে যাবে, এবং যত প্রকারের এখন তো সবকিছু অনলাইন, আমরা ডিজিটাল এবং অনলাইন। আমরা টক শো করছি রাজশাহী থেকে, আমার কিন্তু আপনার ঢাকাতে স্টুডিওতে যাওয়ার প্রয়োজন হয়নি। তাহলে কেন আমাকে একটি পুলিশ ভেরিফিকেশনের জন্য আমাকে যেতে হবে লাকসাম, আমাকে যেতে হবে রাজশাহী, আমাকে যেতে হবে কুমিল্লা? আমি অন স্টপ তার পাসপোর্টটা আমি দেখবো যে তার পুলিশ ভেরিফিকেশনটা হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে আমি কিন্তু ওখান থেকে তাকে ক্লিয়ারেন্সটা দিতে পারি। আমাদের দেশে আসলে প্রক্রিয়াগত জটিলতাটা এত বেশি, যার কারণে শ্রমিক হয়রানি একটা, এটা কমাতে হবে। 2 নম্বর যেটা প্রণোদনার কথা ওনারা বলেছেন যে 4% করা, আমি শামীম ভাইয়ের জ্ঞাতার্থে বলছি ইসলামী ব্যাংক সহ
বাংলাদেশে সবচেয়ে রেমিটেন্স বেশি আসে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক কিন্তু সরকার দেয় 2%, তাদের নিজস্ব ফান্ড থেকে তারা আরো 1% দেয়। এরকম প্রাইভেট অনেক ব্যাংক তারা কিন্তু এডিশনাল 1% দিয়ে 3% পর্যন্ত টাকা কিন্তু দেয়। কিন্তু আসলে উদ্বুদ্ধ করা যে সমস্ত শ্রমিক ভাইয়েরা বিদেশে আমাদের আছে, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিবারকে দেশে রেখে পরিশ্রম করছেন, তারা আপনারা মাঝে মাঝে আপনাদের মাধ্যমে আমরা দেখি মালয়েশিয়ায় কি দুর্দশা, সৌদি আরবে কি দুর্দশা। এই দুর্দশা লাঘব করার জন্য আমাদের যে দূতাবাসগুলো আছে, যাদের আমরা সরকারের ট্যাক্সের টাকা, তাদের ট্যাক্সের টাকাতে যাদেরকে বেতন দিই, তারা কিন্তু সময় মতো তাদের পাশে দাঁড়ান না। আচ্ছা, শ্রমিকদের দুর্দশা কমাতে হবে এবং যাবার ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে, এবং শামীম আহমেদ চৌধুরী নোমানও বলছিলেন যে নানা রকমের হ্যাজার্ডের কারণে শ্রমিক নেবার অনেক শ্রমিক নেবার চাহিদা আছে, শ্রমিকের চাহিদা আছে, কিন্তু এই প্রক্রিয়াগুলো একটু সহজ করতে হবে। আমি একটু আরেকবার একটু শফিকুল ইসলামের কাছে জানতে চাই যে আপনি সৌদি আরবে গিয়েছেন এবং আপনার পরিচিত অনেকেই গেছে, এই যে যাবার সময় আপনি এই ধরনের আপনি গেছেন, কাজ করেছেন বা সমস্যা হলে আপনি বাংলাদেশ দূতাবাস বা অন্য সংশ্লিষ্ট যেসব জায়গা থেকে সহযোগিতা পাওয়া উচিত সেই জায়গাগুলোতে কেমন পান এবং কি ধরনের সমস্যা ফেস করেছেন কিনা, কোনো ধরনের সমস্যা? থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এগেইন ফ্লোর দেওয়ার জন্য। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলবো, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড হোয়াট আই সে। সহযোগিতার কথা যদি আমাকে বলেন, আমরা যাই, আমরা এম্বাসির কাছে যাই, এম্বাসি শুধু মুখেই বলে। আমরা যখন একটা কোনো সমস্যা হতে পড়ি, একটা লোক মারা যায়, আমি কয়েকবারই আমরা এম্বাসিতে গেছি এবং এম্বাসির লোকেরা আমাকে আশ্বাস দেয়, কিন্তু তারা আসলে দ্রুত গতিতে কোনো কাজ করে না। তো আমাদেরকে হয়রানিটার জন্য অনেক কষ্ট পাই, কারণ মানুষের সাথে কথা বলতে গেলে প্রথমেই বলে যে আপনারা তো বলছি আপনারা এই ডেট মতো আমাদের কাজটা করে দিতে পারেন না। তো এই জিনিসটা দিয়ে আমরা কারো কাছ থেকে অ্যাকচুয়ালি হেল্প পাই নাই। আমাদের আমাদের বলে আমাদের নিজের যতটুকু শক্তি আছে অর্জন করে আমরা এভাবে চলছি আমাদের জনসমর্থন নিয়ে। কিন্তু আমরা আসলে স্পেশালি ভাবে কোনো রাষ্ট্রদূত থেকে বা এম্বাসি থেকে আমরা কোনো হেল্প পাই না, শুধু তারা মুখেই বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যাবার সময় এরকম কোনো অভিজ্ঞতা কি আছে যে যেগুলো আসলে কম হলে মানুষের আরেকটু সুবিধা হতো, শ্রমিকদের বিশেষ করে যাবার ক্ষেত্রে? হ্যাঁ, যাওয়ার সময় যার অনেক মানুষের আমার সামর্থ্য আছে আমি আসতে পারি, কিন্তু অনেক মানুষের সামর্থ্য নাই, তারা আসতে পারে না। তো আমি মনে করি যে আসার জন্য যে প্রবাসী কল্যাণ ব্যাংক বাংলাদেশ সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি। আমি আমি মনে করি যারা গরিব আছেন তাদেরকে আসার সময় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, প্রবাসী ব্যাংক যদি হাত বাড়ায়, তাহলে আমার মনে হয় তারা অনেক উপকৃত হবে এবং দেশের উপকৃত হবে, বাংলাদেশের রেমিটেন্স হবে। এটাই আমরা আলহামদুলিল্লাহ আমরা স্বাবলম্বী। আমি বলি না যে আমাকে দেন, কিন্তু আমরা চাই যে গরিব মানুষ যারা অর্থের কারণে আসতে পারছে না তাদেরকে বাংলাদেশ সরকার হেল্প করুক, সেটা আমরা চাই। সরকার সহযোগিতা করলে ভালো হয়। আর আরেকটি জিনিস কি আপনার মনে হয় যে একটু দক্ষ থাকলে, একটু কাজ যদি ট্রেনিং থাকতো, তাহলে মজুরি আর একটু বাংলাদেশের শ্রমিকরা ভালো পেতো? বা আপনার অভিজ্ঞতা কি যে আপনার সে ভারত বা শ্রীলঙ্কার শ্রমিকরা ভালো পাচ্ছে, তাদের ট্রেনিং ছিল, বা আমাদের শ্রমিকদের যদি ট্রেনিং থাকতো তাহলে আর একটু মজুরি পাবার ক্ষেত্রে, বেতন পাবার ক্ষেত্রে আর একটু সুবিধা হতো? অফকোর্স ভেরি ইম্পর্টেন্ট কথা। তো এখন এটাই যদি আমি কাইন্ডলি জাস্ট রিকোয়েস্ট করব মাননীয় প্রধানমন্ত্রীকে। আচ্ছা, শ্রমিকের দক্ষতা বাড়াতে হবে, এটি আপনি আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, বিরতির পরে ফিরবো বাকি আলোচনায়, সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম রেমিটেন্সের ভাটা প্রসঙ্গে। আমরা বিরতির আগে একজন প্রবাসী
কথা শুনছিলাম, তিনি সৌদি আরব প্রবাসী। নানা অভিজ্ঞতার কথা তিনি জানাচ্ছিলেন, অনেকগুলো প্রস্তাবও তিনি দিয়েছেন যে তাদের দক্ষতা বৃদ্ধিতে এবং যারা দরিদ্র লোক আছে তাদেরকে যাতে সরকারি উদ্যোগে টাকা পয়সা ঋণের মাধ্যমে বা সরকারি সহযোগিতা বিদেশ যেতে পারে সেই রকমের পরামর্শ রেখেছিলেন। আমি বাইরের সাবেক মহাসচিবের কাছে জানতে চাই, এই যে আপনিও শুনছিলেন তার বক্তব্য, আপনার কি মনে হয় আসলে আমাদের রেমিটেন্সের এটি বাড়ানোর জন্য তার যে প্রস্তাবগুলো, এবং একই সাথে আপনার কি প্রস্তাব? এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে শ্রমিকরা ফেরত আসার পরে যেটি হয় যে তারা আমাদের এখান থেকে অদক্ষ শ্রমিকরা বেশি যায়, কিন্তু সেখানে দীর্ঘদিন কাজ করে একটা দক্ষতা অর্জন করে, কিন্তু সেই শ্রমিকগুলো ফেরত আসার পরে তাদেরকে তাদের সেই দক্ষতা কাজে লাগানোর কোনো উদ্যোগ কি আমাদের আছে, বা নেবার কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার শেষের প্রশ্নটি দিয়ে শুরু করি, যেটা আমরা বলি রিইন্টিগ্রেশন। যেসব কর্মী ভাইরা বিদেশে গিয়েছেন অ্যাজ এ নন স্কিল বা আনস্কিল আমরা যেটি বলছি, আসবার পরে তারা একটি অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছেন, যে যে ফিল্ডে কাজ করেছেন, এই যে তার যে অর্জন, সেটিকে আমরা তার যে নলেজটিকে অ্যাকুমুলেট করা এবং তাকে রিকগনাইজ করা, এবং তাকে আবার এই তার যে যে শিক্ষাটা পেয়েছেন, নিয়ে পেয়েছেন বা এক্সপিরিয়েন্সটা গ্রো করেছেন, সেটিকে অন্য জায়গায় কাজে লাগানো। এই ব্যাপারে যেটি দরকার সেটি হলো আমাদের একটি সেন্ট্রাল ডাটাবেস দরকার, যে যেই কর্মীরা ফেরত এসছেন বা তারা ছুটিতে এসছেন, কর্ম জীবন শেষ করে এসছেন, আবার নতুন করে এক জায়গায় যাবেন, এই ধরনের যদি আপনার কোন রকম কম্প্রিহেনসিভ ডাটাবেস না থাকে এবং কোন ফিল্ডের উপরে কাজ করে এসছেন, এটা যদি আপনার কাছে কমপ্লিট ইনফরমেশন থাকে, তাহলে কিন্তু আপনি এদেরকে রিমাইগ্রেশন আমরা যেটি বলি, প্রয়োজনীয় অনুযায়ী আমরা তার স্কিল অনুযায়ী সেটা করতে পারি। সেকেন্ডলি আমাদের দেশে কিন্তু অনেক মেগা প্রজেক্ট হচ্ছে, যেখানে কিন্তু অনেক বিদেশিরা কাজ করছেন, যেহেতু আমাদের সেই দক্ষতার অভাব থেকে আমরা কিন্তু তাদেরকে সেখানে কাজে লাগাতে পারি। তাহলে এবং তাদের যেটা অলরেডি মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, রিসার্টিফিকেশন বলা হচ্ছে, যে যারা এভাবে এক্সপেরিয়েন্স হয়ে এসেছেন তাদেরকে আবার একটি ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে একটা সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করা, যাতে ওই সনদপত্রটি সব জায়গায় তার কাজে লাগে। তার যে অভিজ্ঞতাটি সঞ্চয় করলেন সেটার বিনিময়ে উনি সার্টিফিকেটটি গ্রহণ করলেন। এটি দুটি ভাবে করা যায়। এটি নিয়ে আরেকটি জায়গায় আমরা কাজ করছি, যেটি হলো যে কর্মীরা বিদেশে কর্মরত আছে যে ডিপার্টমেন্টে বা যে কোম্পানিতে, সেই কোম্পানির সাথে একটি উদ্যোগ নেওয়া যেতে পারে, যে তারাও যেন তাদের স্কিল এনহান্সমেন্টের জন্য তাদের কর্মস্থলে তাদেরকে যেন ট্রেনিং এর ব্যবস্থা করে এবং তাদেরকে তার যোগ্যতা অনুসারে যেন তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এই দুইটি জায়গায় যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা এদেরকে অ্যাসেট হিসাবে পাবো। সেকেন্ডলি হলো যে আপনি দক্ষতার কথা বলেছেন, দক্ষতার কোনো বিকল্প নাই। আমরা যে কর্মীদেরকে পাঠাচ্ছি তাদেরকে লো এন্ডে, আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনি দেখেন, একজন লেবার যদি 800 টাকা বেতনে যায়, একজন ম্যাসন কিন্তু যাচ্ছে 1500 থেকে 2000 টাকা বেতনে। তার মানে তার বেতনের ডাবলের বেশি হয়ে গেছে, এবং সেখানে মাইগ্রেশন কস্ট একটি রিলেটেড ম্যাটার আছে। লেবারদের ক্ষেত্রে বা আনস্কিলদের ক্ষেত্রে মাইগ্রেশন কস্ট কিন্তু বৈদেশিক যাওয়ার খরচটা কিন্তু বেশি। স্কিল লোকের ক্ষেত্রে কিন্তু এটা যত বেশি যে প্রফেশনাল, ততই কিন্তু এটি কম, এবং তার বেতনটি বেড়ে যায়। তারপরে আমরা অ্যাভারেজের কথা বলি, নানা রকমের সময় বিভিন্ন সময় শুনতে পাই, সেটির সংখ্যা কিন্তু আমরা কমাতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে স্কিলে ডেভেলপমেন্টের দুটি জায়গা, আমরা একটি হলো তার কর্মদক্ষতা, আর হলো তার কমিউনিকেশন স্কিল। এই জায়গাটায় আমাদের কর্মীদের কর্মদক্ষতা আছে, কিন্তু তার ভাষাগত দক্ষতাটা নেই। যেমন আপনাকে যদি একটা এক্সাম্পল বলি, কয়েকদিন আগে দুবাইতে কিন্তু প্রচুর ড্রাইভার দরকার, এবং দুবাই বেশ কতগুলো কোম্পানি প্রায় 3 থেকে 4000 ড্রাইভার নেবার জন্য ঢাকায় প্রায় 15 দিন অবস্থান করেছে, এবং তারা আমাদের 4টি কোম্পানির কাছ থেকে ইন্টারভিউ করেছেন। এখন আমরা দেখেছি কি 200 লোক উপস্থিত হয়েছে ইন্টারভিউতে, তার মধ্যে সিলেকশন হচ্ছে 50 জন বা 70 জন, বাকিটা হয়নি। কেন? তারা ড্রাইভিং এর চেয়ে তারা যেটি জানতে চান যে ওনার ভাষাগত বিদ্যা আছে কিনা, উনি আমি কথা বললে বুঝতে পারেন কিনা, আমাকে রিপ্লাই দিতে পারেন কিনা। এই যে কমিউনিকেশন স্কিল থাকলে কিন্তু আমার 200 জনের ড্রাইভার, এই 200 জনের সিলেকশন হতেন। সেখানে কিন্তু আমরা ভাষাগত কারণে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যেতে হয়েছে কমিউনিকেশন স্কিলের কারণে। আরেকটা বিষয় আমি আমার মনে হয় আমাদের নজর দেওয়া উচিত। হ্যাঁ, এবং একটা দারুণ কথা আপনি বলেছেন যে আমাদের যে সমস্ত শ্রমিকরা স্কিলড হয়ে দেশে ফিরছে, বাংলাদেশে অনেক মেগা প্রজেক্ট আছে, তাদেরকে সেই জায়গাগুলোতে যুক্ত করা যায়, কারণ তারা তো বিদেশে এই ধরনের প্রজেক্টের সাথেই যুক্ত থাকেন এবং আমাদের বাইরের শ্রমিক নিতে হচ্ছে, এটি করবার কথা আপনি বলেছেন। এবং আরেকটি বিষয় যে আমাদের শ্রমিকরা অনেক কষ্ট করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেটি যখন দেশে তারা আসার পরে তারা নানা অনুৎপাদনশীল খাতে এগুলো ব্যয় করে, বাড়ি তৈরি করার কাজে বা এই সমস্ত কাজে। তাদের জন্য এরকম কোনো প্রস্তাব আছে কিনা বা উদ্যোগ আছে কিনা যে তাদের সেই অর্থ কোনো উৎপাদনশীল খাতে ব্যয় করে সেখান থেকে লাভবান হওয়া যায়? ধন্যবাদ আপনাকে। এটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রবলেমটি হলো
আমাদের আসলে জীবনের চাহিদাটা কি। আপনি যখন আপনার মান উন্নয়নের চেষ্টা করেন, আপনি একটা লিভিং স্ট্যান্ডার্ড রাখেন, যখন আপনার আয় বাড়ে সেই সাথে কিন্তু আপনার বসবাসের কিন্তু ব্যয়টিও বাড়ে, কারণ আপনার ওই জায়গা থেকে আপনি আপগ্রেড করতে থাকেন। আমাদের কর্মীরা যারা বিদেশে যান তাদের দেখা যাচ্ছে মূলত কারো ঘর নাই, কারো জমি নাই, কারো বাড়ি নাই। তার প্রায়োরিটি কি? প্রায়োরিটি হলো প্রথমে আমাকে একটি বাড়ি করতে হবে, প্রথমে একটি জমি কিনতে হবে, বা বিদেশে যারা আছেন তাদের সেটি তার বাচ্চাদের জীবন মান ভালো উন্নয়নের জন্য সেই হবে। কাজটি করে, কিন্তু পুরো টাকাটাই তারা সেখানেই ব্যয় করে ফেলে, এরপর তারা কর্মহীন হয়ে পড়ে। তাদেরকে কর্মে যুক্ত করবার জন্য এই জায়গাটা আমি যেটা বলতে চাই সেটা হলো ব্যাংকিং খাতগুলোকে আসলে আগে আসতে হবে। আমাদের যতগুলো ব্যাংকিং খাত আছে তারা যদি একটা প্যাকেজ আকারে দেন, এখানে দুটি কাজ হবে। আপনি ব্যাংকিং খাতগুলো যদি প্রজেক্ট হিসেবে দেয় যে তুমি যদি আমার ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করো, তোমাকে আমি সফট লোন দিব এখানে আসবার পরে ইন্ডাস্ট্রি করার জন্য বা ছোট ছোট কুটির শিল্প করবার জন্য, তাহলে হবে কি তার যে আয়টি এবং সে কিন্তু এখানে রক্ষা করতে পারবে। এবং সেখানে যদি একটি সিস্টেম করা হয় যে আমাদের বিভিন্ন স্কিম আছে, সেভিং স্কিম, যে তার বেতনের এত টাকাটা সে ওইখানে পড়ে থাকবে। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে আর অন্য 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 অপশনটি এটি আরেকটি হলো তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে ট্রেনিং পিরিয়ডে আমরা যদি তাদেরকে, যেটা আমরা আমাদেরকে করতে হবে এবং সরকারের যে ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে করা হচ্ছে, যে তাদেরকে উদ্বুদ্ধ করা উৎপাদনশীল খাতে ব্যয় করবার জন্য। আচ্ছা, একই সবশেষ প্রশ্নটি আমি করতে চাই হাসানাত আলী, আপনার কাছেও একই প্রশ্ন, যে তাদেরকে তাদের যেই অর্থ অনেক কষ্ট করে তারা রোজগার করে সেটি পরবর্তীতে দেশে ফিরে তারা কর্মহীন হয়ে যায়, তারা এটি বিনিয়োগ করবার ভালো জায়গা পায় না, এবং অনুৎপাদনশীল খাতে সেখানে কি করা যেতে পারে, এবং রেমিটেন্সের আমাদের চ্যালেঞ্জটি কি? না, রেমিটেন্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি প্রথমেই বলি, সেটি হলো যে আমাদের নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে, এবং সেই কাজটি শামীম ভাইদেরকে উদ্যোগ নিতে হবে রাষ্ট্রীয় বা সরকারি সহযোগিতার মাধ্যমে। এবং এখানে একটি সেতুবন্ধন তৈরি করতে হবে যারা বাইরের সদস্যরা আছে তাদের সাথে, সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে তার সাথে। আর আপনি বিনিয়োগের কথা যেটা বলছেন, সেই বিনিয়োগটা হতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় কথা বিনিয়োগ বান্ধব পরিবেশ, এবং বিনিয়োগকারীকে এই নিশ্চয়তা রাষ্ট্রের দিতে হবে, সমাজের দিতে হবে, যে তুমি বিনিয়োগ করলে তোমার বিনিয়োগটা জলে যাবে না, তুমি এখান থেকে রিটার্নটা তুমি পাবা। এই নিশ্চয়তা যদি রাষ্ট্র দেয়, আমার সমাজ যদি দেয়, এবং আমাদেরকে দিতেই হবে, না হলে নতুন কর্মসংস্থান তৈরি হবে না। এবং এই টাকাটা আসলে আপনি যদি সিলেট দিকে যান, সিলেট সুনামগঞ্জ, আপনি এক একটি বাড়ি অট্টালিকার মতো বাড়ি, যেখানে হয়তো বছরে একদিন মাত্র তারা আসে, অথচ এই টাকা দিয়ে ছোট ইন্ডাস্ট্রি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, 20 সংলাপ আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে ফিরব নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।